হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই স্টাডি সাকসেস কোচিং সেন্টারে। বন্ধুরা, তোমাদের জন্য আজকে ডব্লিউবিএসএসসি গ্রুপ সি এবং ডির আমাদের জিকে ক্লাস চলছে। তো এটা আজকে 6 নম্বর ক্লাস। আমরা কিন্তু টপিক ওয়াইজ ধরে ধরে কিন্তু ক্লাসগুলো করাচ্ছি। তো আগে আমরা ইতিহাসের ক্লাস দিয়েছি কিছু, তারপরে সায়েন্সের ক্লাস। তো আজকেও আমরা সায়েন্সের থেকে কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন নিয়ে এসেছি। তো তোমরা যারা আগের ক্লাসগুলো দেখোনি, তো অবশ্যই বলবো ডেসক্রিপশানে লিঙ্ক রয়েছে, সেই লিঙ্ক থেকে ক্লাসগুলো দেখে নেবে। খুবই গুরুত্বপূর্ণ এই কোশ্চেন আনসারগুলো। তাছাড়া তোমাদের জন্য আমি বলেছিলাম গত ক্লাসে যে খুব শীঘ্রই তোমাদের জন্য আমরা কিন্তু জিকের নতুন পিডিএফ তৈরি করছি। তো সেইভাবে পিডিএফ কিন্তু অলরেডি তৈরি হয়ে গেছে, যেখানে 8,200 প্লাস কিন্তু কোশ্চেন রয়েছে। 8,200 প্লাস এর সঙ্গে এই পিডিএফের সঙ্গে জানুয়ারি 2025 জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত 180খানা ইম্পর্ট্যান্ট বাছাই করা একদম গুরুত্বপূর্ণ জিকে কোশ্চেন থাকবে। তাহলে এর সঙ্গে তোমরা মিনিমাম ধরে রাখো 8,400খানা কোশ্চেন তোমরা পেয়ে যাবে মাত্র 49 টাকায়, যেখানে প্রত্যেকটা কিন্তু আমরা যে কোশ্চেনগুলো নিয়েছি এই কোশ্চেনগুলো 1999 থেকে 2025 আমাদের ডব্লিউবিএসএসসি গ্রুপ সিডি এবং ডব্লিউবিপিএসসি, ডব্লিউবিপি, কেপি এই সকল এক্সামের এবং এর সঙ্গে ডব্লিউবিসিএস প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো রয়েছে। তার সঙ্গে কিন্তু কিছু সম্ভাব্য গুরুত্বপূর্ণ কোশ্চেন কিন্তু এর সঙ্গে রাখা হয়েছে। প্রত্যেকটা টপিক ওয়াইজ কিন্তু কোশ্চেন রয়েছে। স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ কোন টপিক থেকে কতগুলো কোশ্চেন রয়েছে। তো এই পিডিএফ তোমরা শুধুমাত্র গ্রুপ সিডি নয়, গ্রুপ সির পাশাপাশি তোমরা রিসেন্ট তোমাদের যে ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে এক্সাম হবে, তো সেই এক্সামের জন্যও কিন্তু এই পিডিএফটা খুবই গুরুত্বপূর্ণ। মাত্র 49 টাকায় এই পিডিএফটা তোমরা পেয়ে যাবে। তো সেটা কীভাবে পাবে? আমাদের যে কিউআর কোড রয়েছে, এই কিউআর কোডে স্ক্যান করে তোমরা পেমেন্ট করতে পারো, বা আমাদের যে নাম্বার দেখতে পাচ্ছ এখানে, এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার, এই নাম্বারেও পেমেন্ট করে তোমরা কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট পাঠালে তোমাদেরকে আমরা পিডিএফটা দিয়ে দেবো। পিডিএফটা তোমরা পাবে কিন্তু টেলিগ্রামে, ঠিক আছে? টেলিগ্রামে তোমাদের জন্য আলাদাভাবে গ্রুপ তৈরি করা হয়েছে, ওখানেই তোমরা কিন্তু পিডিএফটা পেয়ে যাবে। তো যদি কেউ নিতে চাও তাহলে হোয়াটসঅ্যাপ করো বা পেমেন্ট করে হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট পাঠিয়ে দাও, পিডিএফ পেয়ে যাবে। তো এবার চলো শুরু করি আজকে ক্লাসের ফার্স্ট কোশ্চেন কী রয়েছে দেখো। নিম্নলিখিত নোবেল গ্যাসগুলির মধ্যে যেটি বায়ুমণ্ডলে অনুপস্থিত সেটি হলো। বায়ুমণ্ডলে অনুপস্থিত যে নোবেল গ্যাস, তো এখানে দেখতে পাচ্ছ হিলিয়াম, জেনন, আর্গন, রেডন, এগুলো কিন্তু প্রত্যেকটাই কিন্তু এক একটা নোবেল গ্যাস, তাই কি না? তো এদের মধ্যে যেটা বায়ুমণ্ডলে অনুপস্থিত সেটা কোনটা? না, সেটা হচ্ছে রেডন। রেডন কিন্তু বায়ুমণ্ডলে পাওয়া যায় না। এখান থেকে দেখে নাও, আধুনিক পর্যায় সারণীতে মোট 18 নম্বর যে শ্রেণী, একদম শেষ শ্রেণী 18 নম্বর শ্রেণী, সেখানে কিন্তু নোবেল গ্যাসগুলো রয়েছে, যেটা হচ্ছে যে হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন। ভালো করে নামগুলো মনে রাখো, তোমাদের কিন্তু অনেক কাজে লাগবে এই নামগুলো। আর রেডন হলো সেগুলির মধ্যে একমাত্র তেজস্ক্রিয় গ্যাস এবং এটি বায়ুমণ্ডলে উপস্থিত থাকে না। তাহলে অনেক সময় নোবেল গ্যাস চিহ্নিত করতে বলে পরীক্ষায়, তো নামগুলো জানা থাকলে তাহলে চিহ্নিত করতে পারবে। 18 নম্বর শ্রেণীতে থাকে, এটাও মনে রাখো। এরপরে দেখো 2 নম্বর কোশ্চেন, ডায়নামো। ডায়নামো যা বিদ্যুৎ উৎপন্ন করে, দেখেছো নিশ্চয়ই। যার ভিত্তিতে কাজ করে তা হলো কি? এটা কিসের ভিত্তিতে কাজ করে? এটা হচ্ছে কাজ করে হচ্ছে শক্তির স্থান পরিবর্তনকারী, মানে এক শক্তি থেকে আর এক শক্তিতে রূপান্তরিত হয় ডায়নামো। তাহলে বলো দেখি, ডায়নামো কোন শক্তি থেকে কোন শক্তি রূপান্তরিত হয়? বলো। ডায়নামো হচ্ছে যান্ত্রিক শক্তিকে বৈদ্যুতিক শক্তিতে রূপান্তরিত করে, তাই কি না? যান্ত্রিক শক্তি থেকে বৈদ্যুতিক শক্তি। এটি বিদ্যুৎ উৎপাদনের জন্য চৌম্বক প্রবাহ এবং তড়িৎ প্রবাহকের মধ্যে আপেক্ষিক গতির উপর কাজ করে। সহজভাবে বলতে গেলে যে কোনো ঘূর্ণনশীল যান্ত্রিক শক্তি এখানে বিদ্যুতে রূপান্তরিত হয়। এরপরে চলে যাও 3 নম্বর কোশ্চেন, বিশ্বের আকর্ষণ তত্ত্বের প্রথম প্রবক্তা, অর্থাৎ মহাকর্ষ, পৃথিবীর যে আকর্ষণ, বিশ্বের আকর্ষণ তত্ত্বের প্রথম প্রবক্তা কে? না, তিনি হচ্ছেন নিউটন, আইজ্যাক নিউটন।
প্রথম মহাকর্ষ শক্তি আবিষ্কার করেছিলেন। আইজ্যাক নিউটন বিশ্বের আকর্ষণ তত্ত্বের প্রবর্তক বলা হয় 1687 সালে। তিনি কিন্তু প্রিন্সিপিয়া গ্রন্থে, এটাও মনে রাখো, প্রিন্সিপিয়া গ্রন্থে এই তত্ত্ব প্রকাশ করেন। নিউটনের মতে মহাবিশ্বের সমস্ত বস্তু একে অপরকে আকর্ষণ করে, যা তাদের ভর এবং মধ্যবর্তী দূরত্বের উপর নির্ভর করে। তাহলে বিশ্বের আকর্ষণ তত্ত্ব এটা প্রকাশ তাহলে কী করেছিলেন? আইজ্যাক নিউটন 1687 সালে প্রিন্সিপিয়া গ্রন্থ তাহলে কার লেখা? না, আইজ্যাক নিউটনের লেখা। বুঝে গেল? এরপরে চলে যাও 4 নম্বর কোশ্চেন। রোগীর পাকস্থলীর ভেতরের অবস্থা দেখার জন্য যে এন্ডোস্কোপ ব্যবহার করা হয় তা কোন সূত্রের সাহায্যে কাজ করে? পাকস্থলীর ভেতরের অবস্থা দেখার জন্য কি ব্যবহার করা হয়? না হচ্ছে এন্ডোস্কোপ। তো যেটা কোন সূত্রের সাহায্যে কাজ করে? এটা কাজ করে হচ্ছে আলোর অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন হয়ে যাবে সঠিক অ্যান্সার। এখান থেকে দেখে নাও, এন্ডোস্কোপ একটি আলোর উৎস থাকে যা আলোকে পাতলা রশ্মিতে রূপান্তরিত করে। এই আলো অপটিক্যাল ফাইবার মধ্য দিয়ে পাঠানো হয়। ফাইবারে আলোর অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন নীতি ব্যবহার করা হয়, যাতে আলো ফাইবারের মধ্যে আটকে থাকে এবং বাঁকানো পথে ভ্রমণ করতে পারে। ফাইবারের শেষ প্রান্তে ক্যামেরা থাকে, যা চিত্র ধারণ করে এবং মনিটরে প্রদর্শন করে। আর এর ফলে চিকিৎসক সহজেই কিন্তু পাকস্থলীর ভেতরে অংশ কিন্তু দেখতে পারে। তাহলে এই যে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন যদি আমরা আরও কিছু উদাহরণ চাই, তাহলে কি বলতে পারবো? না হচ্ছে হিরে যে চকচক করে, কেন করে? ওটাও কিন্তু অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের কারণে। বা কোনো গ্লাসে জল রয়েছে, তো জলের মধ্যে যে বুদবুদগুলো, সে বুদবুদগুলো দেখতে চকচক লাগে, তাহলে ওটাও কিন্তু অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের কারণেই হয়। বা আরও বলতে পারো কচু পাতার উপরে জল, সেটাও কিন্তু চকচক করে, তো ওটাও কিন্তু অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের উদাহরণ। এছাড়া আরও রয়েছে, আর কি না হচ্ছে কাঁচের ওপরে যদি ফাটল থাকে, দেখবে সেখানে আলো পড়লে কিন্তু যারা চকচক করে। তো এগুলো কিন্তু প্রত্যেকটাই কিন্তু অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের কারণে হয়ে থাকে। জিনিসগুলো প্রত্যেকটা মনে রাখো, প্রত্যেকটা কিন্তু তোমাদের এক্সামের জন্য গুরুত্বপূর্ণ। এবার দেখো 5 নম্বর কোশ্চেন। ব্যাকটেরিয়ার আবিষ্কারক কি? ব্যাকটেরিয়ার আবিষ্কারক হচ্ছেন লিওয়েনহক হয়ে যাবে এখানে সঠিক অ্যান্সার। অ্যান্টনি ভ্যান লিউয়েনহক হলেন প্রথম ব্যক্তি যিনি মাইক্রোস্কোপ ব্যবহার করেন জীবাণু এবং ব্যাকটেরিয়ার পর্যবেক্ষণ করেছিলেন। তিনি 1676 সালে জল এবং অন্যান্য তরল পদার্থের জীবাণু অস্তিত্ব প্রদর্শন করেন। ঠিক আছে, তো এরপরে 6 নম্বরে যাওয়ার আগে তোমরা যারা ক্লাসটাকে এখনও লাইক করোনি, তো অবশ্যই বলবো আমাদের ক্লাসটাকে লাইক করে ফেলো যদি ভালো লেগে থাকে, বা এই ধরনের ক্লাস যদি পেতে চাও। আমাদের কিন্তু রেগুলার সন্ধ্যে 6:30টায় জিকে ক্লাস কিন্তু চলছে। এমটিএস এক্সামের জন্য জিকে ক্লাস চলছে। তোমরা যারা এসএসসি অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশনের, কেন্দ্র সরকারের স্টাফ সিলেকশন কমিশনের প্রিপারেশান নিচ্ছ, তো তোমাদের জন্য এই ক্লাসগুলো খুবই গুরুত্বপূর্ণ। তাছাড়া তোমরা যারা রেলের এক্সামের জন্য কিন্তু ক্লাসগুলো গুরুত্বপূর্ণ, সেই ক্লাসগুলো দেখে নেবে। সেটা হচ্ছে আমাদের সন্ধ্যে 6:30, ঠিক 6:30 কিন্তু রেগুলার ক্লাস হয়। সোম থেকে শনি, রবিবারটা ফাঁক থাকে, সোম থেকে শনি হয়ে থাকে। আর তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে স্টাডি সাকসেস কোচিং সেন্টার, এখানে তোমরা কিন্তু অবশ্যই যুক্ত হয়ে যাও। এখানে তোমরা এক্সাম রিলেটেড আপডেট এবং আমরা যে আগে ক্লাসগুলো করেছি তার পিডিএফটা তোমরা পেয়ে যাবে এখানে। আর বাকি আমরা যে পিডিএফটা বানিয়েছি তোমাদের জন্য 49 টাকার, ওটা যদি ডেমো দেখতে চাও এই টেলিগ্রামে পেয়ে যাবে। এছাড়া আমাদের ফ্রি মক টেস্ট চলছে জেনারেল অ্যাওয়ারনেসের উপর, সেই মক টেস্টগুলো যদি দিতে চাও, সেই মক টেস্টের লিঙ্কও কিন্তু এই টেলিগ্রামে পাবে। নতুন জব রিলেটেড আপডেট, সেটাও কিন্তু এই টেলিগ্রামে পাবে। তাহলে টেলিগ্রামে সমস্ত কিছুই তোমরা পাবে টেলিগ্রামে। এই জন্য বলছি টেলিগ্রামে কিন্তু অবশ্যই তোমরা জয়েন করে যাবে। তো এখন দেখো 6 নম্বর কোশ্চেন। রকেটের কাজ যে নীতির উপর ভিত্তি করে হয়? রকেটের কাজটা এটা কোন নীতির উপর ভিত্তি করে হয়? না, সেটা হচ্ছে নিউটনের সূত্রের উপর ভিত্তি করে হয়। আবার অনেক সময় এরকম কোশ্চেন থাকে, নিউটনের কোন সূত্রের উপর ভিত্তি করে হয়? 1, 2, 3 আর কোনোটাই নয়, এরকম লেখা থাকলো। তাহলে সেক্ষেত্রে কিন্তু হয়ে যাবে নিউটনের থার্ড ল, অর্থাৎ তৃতীয় সূত্রে এই কিন্তু রকেটের কাজ উপর ভিত্তি করে।
এবার দেখো নিউটনের যে তৃতীয় সূত্রটা সেটা কি বলা রয়েছে না, হচ্ছে প্রতিটি ক্রিয়ার জন্য সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে, মানে প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে। রকেট ইঞ্জিন থেকে গ্যাস বের হওয়ার কারণে বিপরীত দিকে রকেট ধাবিত হয়। এটি হলো প্রতিক্রিয়া বলের ভিত্তিতে কাজ করার একটি উদাহরণ। ঠিক আছে, প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে। যেমন কি একটা রাবারের বলে যদি তুমি দেওয়ালে মারো, তাহলে সেই রাবারের বলটা কিন্তু ঘুরে আবার আমাদের কাছে ফিরে চলে আসে, ওটাও কিন্তু ক্রিয়া প্রতিক্রিয়ার কারণে হয়। তাছাড়া যে বলেছিলাম নৌকা থেকে যখন কোনো আরোহী এই যে পাড়ে লাফ দেওয়া, এটাও কিন্তু ক্রিয়া প্রতিক্রিয়ার কারণে হয়ে থাকে। তো এই সকল উদাহরণগুলো তোমাদেরকে মনে রাখতে হবে, এগুলো প্রত্যেকটাই কিন্তু নিউটনের থার্ড ল অর্থাৎ তৃতীয় সূত্রের মধ্যে পড়ছে। এবার দেখো 7 নম্বর কোশ্চেন, বাণিজ্যিক সারগুলিতে নিম্নলিখিত কোন মৌলটি থাকার সম্ভাবনা সবচেয়ে কম? বাণিজ্যিক সারগুলো যেগুলো হয় তো সেগুলোতে কোনটা সম্ভাবনা থাকা সবচেয়ে কম? সেটা হচ্ছে সিলিকন। সিলিকনের থাকার সম্ভাবনাটা কিন্তু সবচেয়ে কম। বাণিজ্যিক সার বলতে যেটা হচ্ছে অজৈব সার, এখানে স্পেশালি অজৈব সারের কথা বলা হচ্ছে। তো অজৈব সার আমরা কোনটা, এই যে এনপিকে, এনপিকে কথাটা একটু ভালো করে মনে রাখবে, কেননা এনপিকে বলতে কি বুঝি আমরা, নাইট্রোজেন, এনে হচ্ছে নাইট্রোজেন, পিতে ফসফরাস আর কেতে হচ্ছে পটাশিয়াম। তো এখান থেকে কোশ্চেন আসে এভাবে যে এনপিকে কি বলে, এনপিকের মধ্যে যেটা যেটা থাকবে না, ধরো 3টে অপশান থাকলো আর একটা আলাদা থাকলো, এই নাইট্রোজেন ফসফরাস পটাশিয়াম বাদ দিয়ে আর একটা অন্য কিছু থাকলো, তো তার মধ্যে নয় যেটা, তো সেটা হবে অ্যান্সার। তাহলে এনপিকেটা ভালো করে মনে রাখো, সহজেই মনে থাকবে। এন মানে নাইট্রোজেন, পি মানে হচ্ছে ফসফরাস আর কে হচ্ছে পটাশিয়াম। পটাশিয়ামের সংকেত হচ্ছে, পটাশিয়ামের চিহ্ন হচ্ছে কি কে। আর সিলিকন প্রাকৃতিক মাটি ও পাথর থেকে আসে এবং সার উৎপাদনে খুব কম ব্যবহৃত হয়। এরপরে দেখো 8 নম্বর কোশ্চেন, নিচের কোনটি ঘনত্ব সবচেয়ে বেশি, সবচেয়ে ঘনত্ব বেশি সেটা কোনটার, গ্রাফাইট, কাঠকয়লা না হচ্ছে হিরক? তো অবশ্যই সঠিক অ্যান্সার হিসেবে হিরক। হিরকের কিন্তু ঘনত্বটা সবচেয়ে বেশি। হিরক হলো কার্বনের একটা কঠিন ক্রিস্টাল ফর্ম। ঘনত্ব অনুযায়ী যদি আমরা দেখি অপশানে, তাহলে হিরক কিন্তু সবচেয়ে ঘনত্ব বেশি, তারপরে কাঠকয়লা, তারপরে গ্রাফাইট আর তারপরে হচ্ছে কোকের কিন্তু সবচেয়ে কম। মানে এইখানে যে অপশানগুলো অনুযায়ী হিরকের কঠোরতা এবং ঘনত্বের কারণে কিন্তু এটি রত্ন এবং শিল্প উভয় কাজে ব্যবহার করা হয়ে থাকে। 9 নম্বর কোশ্চেন দেখো, সূর্য নিচের কোনটি থেকে শক্তি অর্জন করে? সূর্য নিচের কোনটি থেকে শক্তি অর্জন করে? কোনটা থেকে? এই যে অনেকে ভুলে যায় নিউক্লিয়াস ফিশন আর ফিউশন, তো অবশ্যই কী হবে, নিউক্লিয়ার ফিউশন, মানে সংযোজন, বিভাজন নয়, সংযোজন, নিউক্লিয়ার ফিউশন। সূর্য প্রধানত হাইড্রোজেনকে হিলিয়ামে রূপান্তরিত করে শক্তি উৎপন্ন করে, এই প্রক্রিয়া হলো নিউক্লিয়ার ফিউশন। ফিউশন শক্তি আলো ও তাপ আকারে পৃথিবীতে পৌঁছায়। তারপরে দেখো 10 নম্বর কোশ্চেন, অ্যাথলেটস ফুট। অ্যাথলেটস ফুট রোগটি যার দ্বারা সৃষ্ট, কিসের দ্বারা সৃষ্ট এটা? অ্যাথলেটস ফুট, এটা হচ্ছে একটা ছত্রাক গঠিত রোগ। ঠিক আছে, ছত্রাক দ্বারা এই রোগটি হয়ে থাকে। অ্যাথলেটস ফুট হলো ত্বকের ছত্রাকজনিত সংক্রমণ, সাধারণত পায়ের আঙ্গুলের মধ্যে এবং নখে সংক্রমণ ঘটে। এই সংক্রামক এবং আর্দ্র পরিবেশে দ্রুত এটা ছড়ায়। এরপরে দেখো 11 নম্বর কোশ্চেন। 11 নম্বর কোশ্চেনে কী রয়েছে, বাতাসে শব্দের বেগ স্বাভাবিক অবস্থায় বাতাসে শব্দের বেগ কত হয়? তো কত হবে? তো অপশান দেখো, সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার এ, যেটা রয়েছে 332 মিটার পার সেকেন্ড, বা কোথাও কোথাও কিন্তু তোমরা 331ও দেখতে পেতে পারো। ঠিক আছে, সাধারণ পরিবেশে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বাতাসে শব্দের বেগ প্রায় 331.5 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, এটা 331 অপশানে কোনো কোনো জায়গায় থাকে, কোনো কোনো জায়গায় 332 থাকে, তো যেটা দেখবে সেটা অ্যান্সার করবে। আর তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে কিন্তু শব্দের বেগটা বৃদ্ধি পায়। এরপরে দেখো 12 নম্বর কোশ্চেন, নিম্নোক্ত কোনটি নাইট্রোজেন ফিক্সিং ব্যাকটেরিয়ার উদাহরণ? নাইট্রোজেন ফিক্সিং ব্যাকটেরিয়া উদাহরণ কোনটা, না সেটা হচ্ছে রাইজোবিয়াম। রাইজোবিয়াম রাইজোবিয়াম হলো ব্যাকটেরিয়া যা মাটিতে নাইট্রোজেনকে প্রাকৃতিকভাবে ফিক্স করে, সাধারণত সিম জাতীয় উদ্ভিদের মূলে, অর্থাৎ সিম্বগোত্রীয় যে উদ্ভিদগুলো হয়, ছোলা, মটর, এগুলো। তো এই সিম্বগোত্রীয় উদ্ভিদের মূলের সাথে সংযুক্ত থাকে। নাইট্রোজেন ফিক্সান হলো মাটির উর্বরতা বৃদ্ধি করার জন্য গুরুত্বপূর্ণ। এরপর 13 নম্বর কোশ্চেন, নিম্নোক্ত যে কণাটি সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় সাহায্য করে, সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় সাহায্য করে কোনটা? সেটা হচ্ছে ক্লোরোপ্লাস্ট।
ক্লোরোপ্লাস্ট সালোকসংশ্লেষ প্রক্রিয়া অংশগ্রহণ করে। ক্লোরোপ্লাস্ট হলো পাতা ও সবুজ অঙ্গাণু অংশ। এতে ক্লোরোফিল থাকে, যা আলো শোষণ করে এবং খাবার উৎপন্ন করে। সালোকসংশ্লেষের শক্তি কার্বন ডাই অক্সাইড এবং জল ব্যবহার করে গ্লুকোজ উৎপন্ন হয়। ঠিক আছে? সালোকসংশ্লেষে শক্তি কার্বন ডাই অক্সাইড এবং জল, মানে সূর্যালোকে যে শক্তি, কার্বন ডাই অক্সাইড আর জল শোষণ করে কিন্তু গ্লুকোজ উৎপন্ন হয়। 14 নম্বর, নিম্নোক্ত কোনটি ভেক্টর রাশি? তো স্কেলার রাশি এবং ভেক্টর রাশি দুটো মনে রাখতে হবে। তো এদের মধ্যে যেটা ভেক্টর রাশি সেটা হচ্ছে কোনটা? না সেটা হচ্ছে বল। বল কিন্তু একটা ভেক্টর রাশি। কেন? না ভেক্টর রাশির যার মান এবং দিক দুটোই থাকে, তাকে ভেক্টর রাশি বলে। ঠিক আছে? তো ভেক্টর রাশি যদি উদাহরণগুলো আমরা যদি দেখি তাহলে সেখানে কি কি আসবে? না সরণ, ওজন, বেগ, ত্বরণ, বল, তড়িৎ প্রবাহ, প্রাবল্য। এগুলো প্রত্যেকটা কিন্তু ভেক্টর রাশির উদাহরণ। আর যদি স্কেলার রাশির উদাহরণ দেখি তাহলে দৈর্ঘ্য, ভর, দ্রুতি, ঘনত্ব, কাজ, জড়তা, তড়িৎ বিভব, এগুলো কিন্তু স্কেলার রাশির উদাহরণ। এগুলো সব প্রত্যেকটাই মনে রাখতে হবে তোমাদেরকে। তারপর দেখো 15 নম্বর কোশ্চেন, যেটা আজকের ক্লাসের শেষ কোশ্চেন। সূর্যের আলো কোনো ব্যক্তিকে তার স্বাস্থ্যের উন্নতি করতে সাহায্য করে কেন? কোনো ব্যক্তিকে তার স্বাস্থ্যের উন্নতি করতে সাহায্য করে কেন? এটা তোমাদের থাকবে হোমওয়ার্ক। ঠিক আছে? এটা তোমরা অ্যান্সার কমেন্ট বক্সে করে জানাবে। অপশানগুলো দেখো, প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়, অতিবেগুনি রশ্মি ত্বকের তেলকে ভিটামিন ডি-তে রূপান্তরিত করে, ইনফ্রারেড আলো শরীরে ব্যাকটেরিয়া হত্যা করে, ত্বকে রঞ্জক কোষগুলি উদ্দীপিত হয় এবং একটি স্বাস্থ্যকর টান তৈরি করে। তো এদের মধ্যে কোনটা হবে সঠিক অ্যান্সার সেটা তোমরা কমেন্ট করে জানাবে। ঠিক আছে? অবশ্যই কমেন্ট করবে। আর তোমরা যারা ক্লাসটাকে এখনও লাইক করোনি বা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, যদি এই ধরনের ক্লাস পেতে চাও পরবর্তীতে, তো অবশ্যই বলবো আমাদের ক্লাসটাকে লাইক করো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকো, এবং তার সঙ্গে আগের ক্লাসগুলো ডেসক্রিপশানে লিঙ্ক রয়েছে, সেগুলো দেখে নাও। টেলিগ্রামে তো নিশ্চয়ই জয়েন করবে তোমরা, কেন বলেইছি আমি আগে, টেলিগ্রামে তোমরা কত কিছু ফেসিলিটি পেয়ে যাবে, অনেক কিছু তোমরা যা কিছু পাবে কিন্তু টেলিগ্রামে। এছাড়া তোমাদের আমরা তো বলেছি তোমাদের ওই যে পিডিএফগুলো যেটা রয়েছে গ্রুপ সি, ডি, ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশ এবং ডব্লিউবিপিএসসি এক্সামের জন্য ওই পিডিএফটা 49 টাকায় রয়েছে। এছাড়া আমাদের কাছে আরও অনেক অ্যাভেলেবল পিডিএফ রয়েছে যেগুলো তোমরা পারচেজ করতে পারো খুব অল্প খরচে। এমটিএসের, এছাড়া এসএসসি স্টেনোর পিডিএফ রয়েছে। ঠিক আছে? কারেন্ট অ্যাফেয়ার্স 2024 রয়েছে। তো এই সকল পিডিএফগুলো রয়েছে, যদি তোমরা নিতে চাও তাহলে আমাদেরকে হোয়াটসঅ্যাপ নাম্বার যে রয়েছে হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো। মেসেজ করলে তোমরা যেটা নিতে চাইবে, যেটা সম্পর্কে জানতে চাইবে, সমস্ত কিছু বলা হবে, জানানো হবে। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই। সবাইকে অসংখ্য ধন্যবাদ ক্লাসটিকে শেষ পর্যন্ত দেখার জন্য।